না না, তোমার অর্গানিক কেমিস্ট্রির অবস্থা তো একেবারেই ভালো নয় দেখছি। এইভাবে চললে তুমি পাস করতে পারবে তো? মাস্টারমশাইয়ের কথা শুনে শুভ্রর বেশ রাগ হলো। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বসে সেই এক্সারসাইজটা সলভ করেছে। এটা সলভ করতে গিয়ে তার যা অবস্থা হয়েছে সে নিজেই জানে। আর তারপরে মাস্টারমশাই বলছেন যে তোমার অর্গ্যানিক কেমিস্ট্রির অবস্থা খুবই খারাপ। এ কথা শুনলে যে কারোর মাথা গরম হবে। আরে কি ভাবছো নাকি তুমি? ইতিমধ্যে শুভ্রর চোখ চলে গেছে ঘড়ির কাঁটায়। বাজে 10টা 15। আরে কি হলো? ঘড়ির দিকে দেখি কি দেখছো? কটা বাজে স্যার দেখেছেন? কটা বাজে? 10:15 বাজে। এর কি এমন রাত? এর থেকে কি দেরি করে তুমি বাড়ি যাওনি? হ্যাঁ, সে ঠিক কথা। আগের বছর আপনি 10:30টায় ছাড়তেন, কিন্তু তখন তো আমরা অনেকে একসাথে যেতাম। এখন তো আমাকে একাই যেতে হয়। তো তুমি বেটা ছেলে মানুষ, তোমার এবার ভয় করে নাকি? কিসের ভয়? ভূতের ভয়? মাস্টারমশাইয়ের মুখের দিকে তাকিয়ে শুভ্র একবার শুধু বলল, স্যার, ভূতের ভয় আমি কোনোদিনই করি না। আমার ভয় কুকুরের থেকে। হ্যাঁ, ঠিক কথা, কুকুরকেই আমি ভয় পাই। আমাদের গ্রামগঞ্জে এখন যে পরিমাণে কুকুরের সংখ্যা বেড়ে গেছে, তাতে রাস্তা দিয়ে চলা দায়। মনটা পাশেই বসেছিল। মনটা শুভ্রর সাথে এক ক্লাসেই পড়ে। মনটার বাড়ি মাস্টারমশাইয়ের বাড়ির উল্টো দিকে। একটু খিক করে হেসে মনটা বলল, স্যার, শুভ্র কিন্তু ঠিক কথাই বলেছে। কালকে আমি যখন ওই বকুলতলার মোড় থেকে আসছিলাম, উরে বাবা, আমাকে 3টে কুকুর তাড়া করেছে। আমি তো জোরে জোরে সাইকেল চালিয়ে বাড়িতে এসে হাঁপাচ্ছি। কি বাঁচান বেঁচে গেছি কালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুভ্রা, তুমি তাহলে গুছিয়ে নাও। তুমি আবার পরশুদিন যেরকম আসো সেরকমই আসবে। বলছিলাম কি স্যার, একটুখানি আগে সময় হবে না? মানে রোজ রোজ এই 10টা 15, 10:30 বেজে যায়, খুবই অসুবিধা হয় বাড়ি পৌঁছাতে। মানে যদি একটু আগে সময় দিতেন তাহলে খুব ভালো হতো। না শুভ্র, সেটা সম্ভব নয়। আমার আগে অন্য ব্যাচ থাকে, তুমি তো জানো। নেহাত তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু, তাই তোমাকে আলাদা করে ডেকে দেখাচ্ছি। না হলে আমার সময়ের যথেষ্ট দাম আছে। শুভ্র আর কিছু না বলে বেরিয়ে আসলো। পিঠে ব্যাগ নিয়ে বাবা সেই পুরানো সাইকেলটা সে চালানো শুরু করলো। সাইকেলটা চলছে আর সঙ্গে সেই বিরক্তিকর শব্দটা হয়ে যাচ্ছে। অনেকবার সে বাবাকে বলেছে তাকে একটা নতুন সাইকেল কিনে দেওয়ার জন্য। এই সাইকেলটার একেবারেই চলে না। সাইকেলটায় কীরকম একটা অদ্ভুত শব্দ হয়। মনে হয় সাইকেলটা এই ভেঙে পড়বে, হ্যান্ডেল খুলে পড়ে যাবে, বা অনেক সময় এমন মনে হয় যেন টায়ার খুলে বেরিয়ে যাবে। শীতটা খুব জাঁকিয়ে পড়েছে। চারিদিক কুয়াশায় ঢাকা। খুব পরিষ্কারভাবে সামনের রাস্তাটাও বোঝা যাচ্ছে না। দুদিকে ধান ক্ষেত, আর দুদিকে সারি সারি তাল গাছ। তারই মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে চলেছে শুভ্র। গায়ে সোয়েটার আর গলায় মাফলার জড়িয়ে কি আর এই শীতের থেকে বাঁচা যায়? সাইকেল চালাতে গেলে এমনিতেই গায়ে হাওয়া লাগে। শীতল হাওয়ার স্রোত যেন শরীর ভেদ করে বেরিয়ে যাচ্ছে। সত্যি এ শীতের রাতে গ্রাম বাংলায় রাত 10:30 15 বাজিয়ে বাড়ি ফেরাটা খুবই কষ্টকর ব্যাপার। তারপরে রাস্তার যা অবস্থা, এই রাস্তায় সাইকেল টানতে জীবন বেরিয়ে যায়। গ্রামের রাস্তা তো আর শহরের মতন নয়। সেই বছর 15 আগে ভোটের সময় এই রাস্তা তৈরি হয়েছিল। তারপরে রাস্তার মাঝখান থেকে কিছু অংশ ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে। পাকা রাস্তা দেখে বোঝারই উপায় নেই। প্রতিদিনই এই রাস্তা দিয়ে আসার সময় শুভ্রর একটুখানি ভয় অবশ্যই লাগে। সে মনে যতই বলুক, তার ভয় লাগে না। একটা একাকিত্ব বোধ অবশ্যই তার মধ্যে দানা বাঁধে। রাতে তার ফেরার সময় সঙ্গী হচ্ছে ঝিঝি পোকার ডাক। দূরে কোথাও শেয়াল ডেকে উঠল। এবার শুভ্রকে যেতে হবে বাঁশবাগানের মধ্যে দিয়ে। বাঁশবাগানের মধ্যে দিয়ে আসার সময় প্রতিদিনই শুভ্র কিছু অদ্ভুত শব্দ পায়, কিন্তু সেই সমস্ত শব্দগুলোকে সে মোটেই তোয়াক্কা করে না। কত তাড়াতাড়ি সে বাড়ি পৌঁছাতে পারবে, এখন সেটাই তার চেষ্টা।
কারণ সে আজ অনেকটা দেরি করে ফেলেছে। আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে। 7:30টায় টিউশন আছে, আর সেটা বেশ খানিকটা দূরে, মুকুলগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে। বাড়ি থেকে সাইকেলে প্রায় অন্তত 45 মিনিট তো লাগবেই। কালকে আবার স্কুলে যেতেই হবে, প্রজেক্ট সাবমিশন। ভেবেছিল স্কুলটা কালকে ডুব দিয়ে দেবে, কিন্তু সে উপায় নেই। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে শুভ্র লক্ষ্যই করেনি সাইকেলটা যেন আর টানা যাচ্ছে না। অবশেষে সাইকেল থামিয়ে দিতে সে বাধ্য হলো। সাইকেল থামিয়ে সে যখন সাইকেলের পেছনের চাকার দিকে লক্ষ্য করলো, তখন এই প্রচণ্ড শীতের মধ্যেও তার সারা শরীর দিয়ে ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা। সাইকেলের পেছনের চাকা লিক। এবার কি হবে? এবার সে কি করে বাড়ি যাবে? ওই ঈশানগঞ্জের মোড়ে গেলেই তো ওই অতগুলো কুকুর সাইকেলে সে শো করে বেরিয়ে যাবে, তাতে কুকুরগুলো তার নাগাল পাবে না। কিন্তু এবার ও রাস্তা হেঁটে যেতে হয়ে গেলে তো আজ কুকুরের পেটে তাকে চলে যেতে হবে। শুভ্র বরাবরই কুকুরকে খুব ভয় পায়। অবশ্য অনেকেই রাস্তার কুকুরকে ভয় পায়, সবাই অবশ্য প্রকাশ করতে চায় না। সে যাই হোক, এত রাতে কোনো সাইকেলের দোকান খোলা থাকবে, এটাও তো বড় আশ্চর্য। সাইকেলের দোকান খোলা থাকলেও সে লিক সারিয়ে দেবে, সেটাও তো আশ্চর্য। গ্রামের দিকে যেখানে সন্ধ্যে 7টায় সব কিছু বন্ধ হয়ে যায়। ঈশানগঞ্জের মোড়ে একটা সাইকেলের দোকান আছে, কিন্তু সেটা তো বন্ধ হয়ে যায়। তাহলে এবার সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। এবার শুভ্রকে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসতে হচ্ছে। এতক্ষণ সাইকেলটা ঠিকঠাক চলছিল, বোধহয় রাস্তায় কোথাও স্টোন চিপ বা পেরেক ঢুকে সাইকেলের চাকাটা লিক হয়ে গেছে। সে নয় হাঁটিয়ে হাঁটিয়ে সাইকেলটাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু কালকে সকালে তো এ সাইকেল ঠিক করা সম্ভব নয়, কারণ সাইকেলের দোকান 9টার আগে খুলবে না, আর তাকে অনেক সকালে বেরিয়ে যেতে হবে। ছোটদা সাইকেলটা নিয়ে তাকে কাজ চালাতে হবে। ছোটদা আবার অনেক রকম বাহানা জানে। বাঁশবাগানের মধ্যে দিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকম শব্দ শুভ্রর কানে আসছিল। একটু ভয়ও লাগছিল, কারণ বাঁশবাগানের ওই পারে একটা কবরখানা আছে। কিন্তু তার কাছে এই সমস্ত সমস্যা কোনো সমস্যা নয়। প্রধান সমস্যা হচ্ছে ঈশানগঞ্জের মোড়ে গেলেই অতগুলো কুকুরের সামনে তাকে পড়তে হবে, আর কুকুরগুলো ভারী অসভ্য। প্রতিদিন শুভ্র যখন রাতের বেলায় যায়, একটা কালো কুকুর শুভ্রকে দেখে রোজ এগিয়ে আসে। অন্যান্য দিন রাস্তাঘাটে লোকজন থাকে, তাই খুব একটা বেশি অসুবিধা হয় না, কিন্তু আজকে রাস্তাঘাটে একটাও লোক নেই, পুরো জনমানব শূন্য। প্রায় ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে শুভ্র হেঁটে চলেছে। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, তারপরে সাইকেলটা খারাপ। এই সমস্ত চিন্তা করতে করতে শুভ্রর মনে হলো তার পেছন পেছন কে যেন একটা আসছে। হ্যাঁ, পেছনে একটা স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে। শুভ্র পেছন করে দেখে একটা লোক সাদা চাদর মুড়ি দিয়ে তার পেছন পেছন আসছে। লোকটার মুখটা ঢাকা, কিন্তু গোপ আর মাথায় টাক এটা স্পষ্ট। আরে এটা তো গোবিন্দ কাকা। গোবিন্দ কাকা এত রাত্রে এখানে কি করছে? যাই হোক, গোবিন্দ কাকাকে দেখে শুভ্রর একটু মনের জোর আসলো, চেনা লোক তো পাওয়া গেল। শুভ্রর কিছুটা কাছে এসে গোবিন্দ কাকা বলল, কিরে টিটু, ভয় পেয়ে গেছিস না কিরে? অনেকক্ষণ ধরেই তোর পেছন পেছন আসছি রে। তা তুমি আমাকে ডাকতেই পারতে, এইভাবে পেছন পেছন ভূতের মতন আসছিলে কেন? আরে না না, একটুখানি তোর সাহস পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোর সাহস কতটা, তুই ভয় পাস কি না। নে চল চল, অনেকটা রাত হয়ে গেছে। তো তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? আরে আমি গিয়েছিলাম তো দিদির বাড়ি, ফিরতে ফিরতে এতটা দেরি হয়ে গেল। গোবিন্দ কাকা শুভ্রতের বাড়ির 2-3টে বাড়ি পরেই থাকে, একই পাড়ায়। হাটে ওনার সেলুন আছে। শুভ্র অনেক ছোটবেলা থেকে ওনার কাছে ছাড়া চুল কাটে না, আর উনিও শুভ্রকে খুব ভালোবাসেন। দুজনে এটা ওটা কথা বলতে বলতে হাঁটতে শুরু করলো। শুভ্র এটা ভেবেই নিশ্চিন্ত পেল যে ঈশানগঞ্জের কুকুরগুলো তাকে দেখে এবার বোধহয় তেড়ে আসবে না, কারণ তার সাথে একটা বয়স্ক মানুষ আছে। এ কথা সে কথা বলতে বলতে হঠাৎ গোবিন্দ কাকা বলে উঠল, আরে ভাবিস না, ওই কুকুরগুলো তোর কিচ্ছু করতে পারবে না। কথাটা শুনেই শুভ্র চমকে উঠল। এ কি,
গোবিন্দ কাকা কিভাবে জানলো যে ও এই মুহূর্তে ঈশানগঞ্জের কুকুরগুলোর কথা ভাবছে? তা তুমি কি করে জানলে? আমি তো তোমাকে বলিনি এই সমস্ত কথা। আরে বাবা, এ রাস্তা দিয়ে যাওয়ার পথে আমিও কুকুরের পাল্লায় পড়েছি। ভয় পাচ্ছিস কেন? এতে লজ্জার কিছু নেই, চল চল। কিন্তু আশ্চর্যের ঘটনা যেটা ঘটলো সেটা শুভ্র কখনো কল্পনাও করতে পারেনি। ঈশানগঞ্জের মোড়ে আসতেই হঠাৎ সে দেখলো কুকুরগুলো সারিবদ্ধভাবে সেখানে দাঁড়িয়ে আছে। অন্যান্য দিন কুকুরগুলো শুভ্রকে দেখে ছুটে চলে আসে, চিৎকার করতে থাকে। আজ কিন্তু তারা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, শুভ্রর থেকে অনেকটা দূরে তারা আছে। তারা যেন কি দেখে একটা ভয় পেয়েছে। তারা কোনোভাবেই শুভ্রর কাছে আসছে না। হঠাৎ গোবিন্দ কাকার হাসিতে গোবিন্দ কাকার দিকে চোখ পড়লো শুভ্রের। দেখেছিস কিরকম ভয় পাচ্ছে? হ্যাঁ, কিন্তু ওরা ভয় পাচ্ছে কেন এত? কি হয়েছে ওদের? বেটাদের হেবি জব্দ করে দিয়েছি, পরে জানতে পারবি কেন ভয় পাচ্ছে। চল চল। হঠাৎ একটা উঁচু জায়গায় ধাক্কা খেয়ে শুভ্রর ব্যাগের থেকে জলের বোতলটা নিচে পড়ে গেল। বোতলটা নিচু হয়ে কুড়াতে যাবে, কিন্তু এ কি, রাস্তার মধ্যে এগুলো সে কি দেখছে? যত দূর চোখ যাচ্ছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখতে পাচ্ছে সে। আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল চল, তাড়াতাড়ি চল। শুভ্র কিছুটা দূর এগিয়ে গেল। এগিয়ে গিয়ে শুভ্র লক্ষ্য করলো একদম স্পষ্ট রাস্তার মধ্যে রক্তের ফোঁটা। কিন্তু দেখো, এখানে রক্তের দাগ লেগে কেন? ওসব তোকে অত ভাবতে হবে না, তুই চল, তাড়াতাড়ি বাড়ি চল। রাস্তায় আস্তে আস্তে শুভ্র এটাই চিন্তা করছে, রাস্তায় রক্তের দাগ কেন? ফোঁটা ফোঁটা রক্ত রাস্তায় পড়ে। ওরা দুজন যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছে, তখন গোবিন্দ নাপিত পকেট থেকে একটা কি ডিব্বা মতন বার করে শুভ্রর দিকে এগিয়ে দিল। এটা কি কাকা? এটা রেখে দে, এটা তোর কাকিমাকে একটু দিয়ে দিস। কাকিমাকে দেবো মানে? কেন, তুমি এখন বাড়ি যাবে না? আরে না, যাবো, কিন্তু আসলে এর মধ্যে কিছু টাকা আছে, তোর কাকিমাকে দেওয়াটা খুব দরকার। আসলে দিনকাল তো ভালো নয়, নিজের কাছে রাখতে ভরসা পাচ্ছি না। তুই যদি একটু তোর কাছে রেখে দিস, কালকে সকালে তোর কাকিমাকে দিয়ে দিস, তাহলে খুব উপকার হয়। শুভ্র হাতে নিয়ে দেখলো এতে বেশ কয়েকটা টাকা আছে। কিন্তু এতগুলো টাকা আমি আমার কাছে রাখবো যদি কোনো অসুবিধা হয়? আরে না না, কিচ্ছু হবে না, নে তুই এখন বাড়ি যা, আমি এখন আসছি, অনেক রাত হয়ে গেছে। এই বলে গোবিন্দ কাকা চলে গেল। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই শুভ্রর মনে পড়ল গোবিন্দ কাকার দেওয়া সেই টাকাগুলো তার কাছে এখনো আছে। যাই একবার গোবিন্দ কাকার বাড়ি গিয়ে টাকাগুলো দিয়ে আসি। বাবা, আমি একটু গোবিন্দ কাকার বাড়ি থেকে আসছি। সে কি, তুই খবরটা পেয়েছিস? তাহলে কালকে বিকেলেই একবার দেখে আসতে পারতিস। তবে এখনো মৃতদেহ দাহ হয়নি, চল আমিও তোর সাথে যাব। শুভ্র যেন কিছুই বুঝে উঠতে পারছে না। বাবা কি বলছে, কি উল্টোপাল্টা বকে যাচ্ছে? তুমি কার কথা বলছো বাবা? আমি তো গোবিন্দ কাকার বাড়িতে যাব। কাল রাতে গোবিন্দ কাকা আমাকে কয়েকটা টাকা রাখবার জন্য দিয়েছিল কাছে, বলেছিল কাকিমাকে দিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমি গোবিন্দ কাকার বাড়ি যাব। শুভ্রর কথা শুনে তার বাবা যেন আকাশ থেকে পড়ল। হাঁ করে বেশ কিছুক্ষণ শুভ্রর দিকে তাকিয়ে থেকে বলল, তুই কি জানিস না? সত্যি কি জানিস না? তুই কি বলছি, তোর সাথে কালকে গোবিন্দ দেখা হয়েছিল। হ্যাঁ, আমার সাথে দেখা হয়েছিল। আমার সাথে ঈশানগঞ্জের মোড়ের আগে দেখা হয়েছিল। সারা রাস্তা আমি গোবিন্দ কাকার সাথে হেঁটে আসলাম। কি বলছিস কি তুই? যে মানুষটা কাল সকালে মারা গেছে, সে কাল রাতে তোর সাথে কি করে আসলো? এটা কি করে সম্ভব? এ কথাটা শোনার পর শুভ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি শুনছে? যা শুনছে এটা কি সত্যি? এ তো অবিশ্বাস্য। ছুটে সে চলে গেল গোবিন্দ কাকার বাড়িতে। গিয়ে দেখলো উঠানে গোবিন্দ কাকার শরীরটা শোয়ানো আছে। সে যা শুনেছে ঘটনাটা সত্যি। তাহলে গোবিন্দ কাকা শুভ্রকে বাঁচানোর জন্য কাল রাতে এসেছিল। সে বারবার মনে মনে ডাকছিল যে কেউ তো আমাকে উদ্ধার করুক এই কুকুরগুলোর হাত থেকে, নালে কুকুরগুলো কাল রাতে তাকে ছিঁড়ে খেত। গোবিন্দ কাকা তাকে বাঁচানোর জন্য এসেছিল।
আর তারও কিছু প্রয়োজন ছিল। এই টাকাগুলো বোধহয় সে রোজগার করেছিল তার স্ত্রীর হাতে তুলে দেবে বলে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। কালকে সকালবেলায় রাস্তা পার হওয়ার সময় একটা বাস এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গোবিন্দ কাকার মৃত্যু হয়। মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু তার কর্তব্য মৃত্যুর পরেও থেকে যায়।